জুলাই মিউজিয়ামে গিয়েছিলাম। এই জুলাই মিউজিয়ামে কিন্তু হাদিকে আমরা দেখতে পাই নাই। হয়তো আমরা তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আরেকবার ভালো করে গেলে খুব স্পষ্ট করে বলা যাবে, কিন্তু হাদি কিন্তু সেখানে নাই। লাইভলি ভাইব্রেন্ট মানুষ আমরা আমাদের সময়ে পেয়েছিলাম, কিন্তু অতি অল্পতেই, যেহেতু জুলাইয়ের পরের কাজটা সবচেয়ে ভালো বুঝতে পেরেছিলেন হাদি, এ কারণেই তাকে জীবন দিতে হয়েছে। এবং আপনারা বুঝতে পারছেন যে কাদের কারণে তিনি থ্রেট হতে পারেন বা কারা তাকে হুমকি মনে করেছেন, তারাই আসলে তাকে বাংলাদেশ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন যাই, প্রত্যন্ত গ্রামে যখন যাই, তখন সেখানে গেলে বুঝতে পারি যে বাংলাদেশের মানুষের কত গভীরে ঢুকে গেছেন হাদি, যেটা হয়তো জীবিত হাদির তুলনায় এই যে আজকে আমাদের শহীদ হাদি, হয়তো তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের মানুষের গভীরে আছে। এবং গণতন্ত্র, আধিপত্যবাদ বিরোধিতার যে রাজনীতি, জুলাইয়ের যে রাজনীতি, বাম পাশে এবং ডান পাশে যে দুটো কথা আপনারা লিখে রেখেছেন, যে জান দেবো কিন্তু জুলাই দেবো না, আর এদিকে শত্রুর সাথে ইনসাফ করার যে রাজনীতি, এটা হচ্ছে হাদির রাজনীতি, এটাই হচ্ছে জুলাই পরবর্তী রাজনীতি। হাদি তার শত্রুর সাথে ইনসাফ করতে চাইলেও তার শত্রুরা কিন্তু তার সাথে ইনসাফ করে নাই। এবং আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে তা আমাদের হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে বাংলাদেশে আনা যায় নাই। এবং কারা এই হত্যার পেছনে, এটা আমরা অনুমান করতে পারি, আঁচ করতে পারি, কিন্তু আমরা তো জানতে চাই গুলি কারা করেছে সেটা আমরা বুঝলাম, কিন্তু কারা নির্দেশদাতা, কারা পরিকল্পনাকারী, এটা কিন্তু বাংলাদেশের মানুষ আজ হোক কাল হোক বের করবেই। এবং বিকালে একজন কবি বলছিলেন যে স্বাধীনতা পদক আজকের বাংলাদেশে না হোক, এখনকার সরকার না হোক, কোনো না কোনো দিন বাংলাদেশের সর্বোচ্চ যে বেসামরিক পুরস্কার সেটা হাদি অবশ্যই পাবে। এবং আরেকটা দুঃখের কথা বলে শেষ করি, জুলাই মিউজিয়ামে গিয়েছিলাম। এই জুলাই মিউজিয়ামে কিন্তু হাদিকে আমরা দেখতে পাই নাই। হয়তো আমরা তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আরেকবার ভালো করে গেলে খুব স্পষ্ট করে বলা যাবে, কিন্তু হাদি কিন্তু সেখানে নাই। কিন্তু হাদি যদি থাকতো, আজকে জুলাই মিউজিয়াম ওপেন করলে সবচেয়ে যে মানুষটা খুশি হতো, দল বেঁধে দেখতে যেত, তিনি হচ্ছেন হাদি। কারণ জাদুঘরের মাধ্যমে সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে, জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হাদি সবচেয়ে ভালো বুঝেছিলেন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলি, যে হাদির রাজনীতিটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ছিল জুলাই পরবর্তী বাংলাদেশে, যেটার মধ্যে আমরা এখনও আছি। আমরা কিন্তু এটার বাইরে যাই নাই। এখন বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র এখনও চলমান। নতুন করে বাংলাদেশে আরেকটা ১/১১ ঘটানোর পায়তারা চলছে। এটার ব্যাপারে আপনাদেরকে সবাইকে অত্যন্ত হুঁশিয়ার থাকতে হবে, আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। কারণ এই ১/১১ ঘটানোর চেষ্টা গত ২ বছর যাবৎ হয়েছে, সফল হয় নাই। এখন পার্শ্ববর্তী রাষ্ট্র, পতিত শক্তি এবং এই দেশের ভেতরে যারা তাদের সফট এসেট, বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন তেল চুকচুকে বিভিন্ন চেহারা এবং বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়া, তারা কিন্তু ১/১১ একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছে। এই সরকারের সাথে আমাদের অন্যান্য রাজনৈতিক ইস্যু আছে, যেগুলো হিজবুল্লাহ ভাইয়ের কথা এসছে, কিংবা আমরা সবাই জানি গণভোট এবং অন্যান্য ইস্যু। কিন্তু এইটা মনে রাখতে হবে যে কারা বাংলাদেশকে ব্যর্থ করে দিতে চায়, তাদেরকে কিন্তু আমাদের সফল হতে দেওয়া যাবে না। কারা বাংলাদেশে আরেকটা অস্থিতিশীলতা, আরেকটা গৃহযুদ্ধ বাঁধাতে চাচ্ছে, তাদেরকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। এবং সেই জন্য আমরা এটা বিশ্বাস করি, কোনো অশুভ পথে পেছনের দরজা দিয়ে অগণতান্ত্রিকভাবে, অরাজনৈতিকভাবে কোনো সরকার যদি বাংলাদেশে আসে, যদি এখানে একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা কেউ করে, যদি কু ঘটানোর চেষ্টা কেউ করে, তাহলে এই যে এখানে যারা আমরা হাদির অনুসারী আছি, যারা আমরা স্লোগান দেই, কোনোদিন এরকম স্লোগান দিয়ে আর শান্তি পাই নাই যে আমরা সবাই হাদি হব। এই স্লোগান দিতে আমাদের ভেতরে যতটা শান্তি লাগে, আর কোনো স্লোগান এত শান্তি লাগে না। এটা একেবারেই ভেতর থেকে কথাটা বলেছি, আশা করি আপনারা সেটা বিশ্বাস করবেন যে এই স্লোগানটা যখন আমরা দেই, তখন আমরা সাহসও পাই, আমরা শান্তিও পাই। কাজে এই স্লোগানের মানে হচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং জুলাইকে রক্ষা করার এটাই হচ্ছে পথ। কোনো অগণতান্ত্রিক সরকার, কোনো অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশে যদি ক্ষমতা দখল করতে চায়, সেটা এই জনগণ কোনোদিন সফল হতে দেবে না, ইনশাল্লাহ আমরা সেটা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।